সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ঝিনাইদহ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যত সমস্যা আছে এই সমস্যা সম্পর্কে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আজকে ক্লাসটা করলে ইলেকট্রন বিন্যাস নিয়ে যত সমস্যা সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা জানি ইলেকট্রনগুলো প্রথমত কতগুলো প্রধান কক্ষপথ থাকে। এই কক্ষপথগুলোকে সাধারণত শেল বলা হয়। শেলগুলোকে আবার বলা হয় কে শেল, এল শেল, এম শেল, এন শেল। তো আমরা দেখি কে, এল, এম, এন ও ডট ডট ডট, এগুলোকে শেল বলা হয় সাধারণত। এই কে শেল যেটা, এটা আমরা প্রথম কক্ষপথ বলবো। কে শেলটারে প্রথম কক্ষপথ, এল শেলটারে দ্বিতীয় কক্ষপথ, এম শেলটারে তৃতীয় কক্ষপথ, এন শেলটারে চতুর্থ কক্ষপথ। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। কে শেল যেটা, এটা প্রথম প্রধান কক্ষপথ, এল দ্বিতীয় প্রধান কক্ষপথ, এম তৃতীয় প্রধান কক্ষপথ, এন চতুর্থ প্রধান কক্ষপথ। এই শেলগুলোতে আবার ইলেকট্রন বিন্যস্ত থাকে যে রুলস, সেই রুলসটা হচ্ছে 2n স্কয়ার। এখানে এনটা কি, এখানে এন সমান 1 2 3 4 ডট ডট ডট। এন সমান যদি 1 হয় তাহলে 2n স্কয়ার সমান কত আসতেছে? 2n স্কয়ার সমান আসতেছে 2 ইন্টু 1 স্কয়ার। তাহলে 2 ইন্টু 1 বিয়োগকে 2। তাহলে আমরা বুঝলাম এনটা এখানে হচ্ছে 1 2 3 4 ডট ডট, অর্থাৎ এন এর মান যদি 1 হয় সেটা প্রথম কক্ষপথ, এন এর মান যদি 2 হয় সেটা দ্বিতীয় কক্ষপথ, এন এর মান যদি 3 হয় সেটা তৃতীয় কক্ষপথ, এন এর মান যদি 4 হয় সেটা চতুর্থ কক্ষপথ। এইভাবে পর্যায়ক্রমে এন এর মান 5 হলে পঞ্চম কক্ষপথ, এন এর মান 6 হলে 6 হলে ষষ্ঠ কক্ষপথ, এইভাবে যায়। তো এন এর মান যদি 1 হয় তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে 2 ইন্টু 1 স্কয়ার, 1 স্কয়ার করলে 1, আর 2 এর সাথে 1 গুণ দিলে 2 অক্ষে 2। তো সেক্ষেত্রে 1 নম্বর প্রধান কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। একইভাবে n সমান যদি 2 হয় তাহলে 2n স্কয়ার সমান কত আসতেছে? 2 ইন্টু 2 স্কয়ার, 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তার মানে 2 নম্বর কক্ষপথে, 2 নম্বর প্রধান কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? সর্বোচ্চ 8টা। n সমান যদি 3 হয় তাহলে 2n স্কয়ার সমান কত আসতেছে? 2 ইন্টু 3 স্কয়ার, 3 থেকে 9 দুগুণে 18। অর্থাৎ 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে 18টা। একইভাবে n সমান যদি 4 হয় তাহলে 2n স্কয়ার, 2 ইন্টু 4 স্কয়ার, তাহলে 2 ইন্টু 4 4 16, 16 দুগুণে 32। অর্থাৎ n এর মান যদি 4 হয় অর্থাৎ 4 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকবে কয়টা? 32টা। তো এইভাবে প্রধান কক্ষপথে এইভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তো আমরা আবার জানি এই প্রধান কক্ষপথগুলো আবার কতগুলো উপকক্ষপথে বিভক্ত, যাদেরকে অরবিটাল বলা হয়। এই অরবিটালগুলোকে কি দিয়ে চিহ্নিত করা যায়? এই অরবিটালগুলোকে সাধারণত এসপিডিএফ, হ্যাঁ, এই অরবিটালগুলোকে সাধারণত এসপিডিএফ দ্বারা প্রকাশ করা যায়। তো আমরা দেখব, তার আগে আমরা মনে রাখবো এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 2টা। পি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 6টা। ডি অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10টা। আর এফ অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 14টা। আশা করি শিক্ষার্থী তোমরা যারা আছো সবাই বুঝতে পারছো। এই যে প্রধান কক্ষপথ অর্থাৎ এন এর মান যে 1 2 3 বা শেলগুলো যেগুলো কে শেল, এল শেল, এম শেল, এল শেল, এই প্রধান কক্ষপথগুলো আবার কতগুলো
উপকক্ষপথে বিভক্ত, উপশক্তি স্তরে বিভক্ত, যাদেরকে সাধারণত অরবিটাল বলা হয়। আর অরবিটালগুলোকে সাধারণত sp-df দ্বারা চিহ্নিত করা যায়। তাহলে আমরা জানলাম এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে, এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টা, এবং এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 14টা। তো এখন আমরা দেখব যে ইলেকট্রনগুলো কিভাবে অরবিটালে ক্রমান্বয়ে বিন্যস্ত হয়। তো তার জন্য আমরা একটি, তবে এটা মনে রাখতে হবে যে এস অরবিটালে 2টা সর্বোচ্চ, পি অরবিটালে 6টা সর্বোচ্চ, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা, এফ অরবিটালে সর্বোচ্চ 14টা। এটা কিন্তু মনে রাখতে হবে সবাই। তার আগে আমরা দেখব একটা ট্রিক্স দেখব যে কিভাবে এই অরবিটালগুলোতে ইলেকট্রন ক্রমান্বয়ে বিন্যস্ত হয়। তো তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 1 লিখবো, এখানে 2 লিখবো, 3 লিখবো, 4 লিখবো, 5, 6, 7। 1 বাদ দিয়ে এখানে 2 তে চলে যাবো, 2, 3, 4, 5, 6। 2 বাদ দিয়ে আবার এখানে 3, 4, 5। খেয়াল কর শিক্ষার্থী, উপর থেকে একটা বাদ দিচ্ছি, নিচ থেকে একটা বাদ দিচ্ছি, উপর থেকে একটা বাদ দিচ্ছি, নিচ থেকে একটা বাদ দিচ্ছি। তাহলে এখানে কি হবে? 4 হবে। প্রথম যেগুলো আছে 1 থেকে 7 পর্যন্ত, এগুলোর আমরা সব এস দিয়ে দেবো। এস 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 এস। আর পরের যেগুলো আছে সেগুলোর পি দিব আমরা, পি 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 পি। আর তারপরেগুলো কি দেবো বলো তো? ডি দিব, ডি ডি। আর একদম লাস্টে আমরা দিব এফ। এটা মনে রাখতে হবে। আর ইলেকট্রন এইভাবে যাবে, এই 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 যে তীর চিহ্ন আমি দিয়ে দিচ্ছি, এই তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এই তীর চিহ্ন দিচ্ছি, এই তীর চিহ্ন দিচ্ছি, এই তীর চিহ্ন দিচ্ছি, এই তীর চিহ্ন দিচ্ছি। অর্থাৎ প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, 3p, 4s, তারপরে 3d। তার মানে এর যদি আমরা ক্রমটা দেখি, শক্তির ক্রমটা যদি আমরা দেখি, প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে কি 3p, তারপর 4s, তারপর 3d। এইভাবে আমরা শক্তির ক্রম দেখতে পাচ্ছি। 4p এইভাবে যাবে। অর্থাৎ ইলেকট্রন প্রথমে কোথায় যাবে? 1s এ যাবে, তারপরে 2s, তারপরে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p। এইভাবে 5s, 4d, 5p, 6x, 4f, 5d, 6p, 7s। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। তো আমরা সাধারণত 30টি অর্থাৎ জিঙ্ক পর্যন্ত, হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলে মোটামুটি একটু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগে কিন্তু বলেছি যে এস অরবিটাল ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ কয়টা? 2টা। পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 6টা। তো আমরা এখন দেখি ইলেকট্রন বিন্যাসটা যে কিভাবে হাইড্রোজেন থেকে একবারে জিঙ্ক পর্যন্ত আমরা দেখাবো ইনশাআল্লাহ। হাইড্রোজেন থেকে একদম জিঙ্ক পর্যন্ত দেখাবো। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 1, ইলেকট্রন সংখ্যা 1। তাহলে কি হবে? এখানে প্রথমে আছে 1s। খেয়াল করো শিক্ষার্থী, প্রথমে কি আছে? 1s। প্রথমে আছে হচ্ছে 1s। তো এখানে তাহলে কি হবে? 1s 1। এরপরে হিলিয়াম, হিলিয়ামের হচ্ছে কত? 2। তাহলে 1s 2। এরপর আছে লিথিয়াম, লিথিয়ামের 3, ইলেকট্রন সংখ্যা 3। 1s 2। 1s এর পরে কি আসতেছে বলো তো? 2s আসতেছে। তাহলে 1s 2, 2s 1। এই যে উপরে 1 2, এখানে 2, এখানে 1, এগুলো কিন্তু সব কি? এগুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। আর সামনে যে 1 আছে, এখানে যে 1 আছে, এখানে যে 1 আছে, এগুলো কিন্তু সব হচ্ছে প্রধান কক্ষপথ। আর এস 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 এগুলো কিন্তু সব উপকক্ষপথ অর্থাৎ অরবিটাল। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম, তাই না? বেরিলিয়াম হচ্ছে 4। তাহলে 1s 2, 2s 2। আমাদের মাথায় রাখতে হবে কিন্তু এখানে খেয়াল করো, লিথিয়ামের ক্ষেত্রে 1s 2, 1s 3 কিন্তু হয় না। কারণ 1s অর্থাৎ এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 2টা। এই 2টা পূরণ করার পরে পরের যে কক্ষপথ আছে, পরের যে অরবিটাল আছে, সেখানে ইলেকট্রন শিফট হয়ে যাবে। অর্থাৎ 1s 2, তারপরে কি ছিল? 2s ছিল, 2s 1। এরপরে বেরিলিয়ামের ক্ষেত্রে 4, তাহলে 1s 2, 2s 2। অর্থাৎ এই 2টা আর এই 2টা কয়টা হলো মোট? 2 আর 2 4টা ইলেকট্রন, এই যে 4টা ইলেকট্রন। এরপরে বেরিলিয়ামের পরে কি আছে? বোরন আছে, বোরন 5। 1s 2, 2s 2, কারণ দ্বিতীয় কক্ষপথে 2টা থাকবে, সরি এই 2s অর্থাৎ এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকবে। তাহলে 2s চলে গেল। এরপরে কি আছে? 2p আছে, 2s এর পরে 2p। তাহলে দেখো তো ইলেকট্রন মোট কয়টা ক্যাপচার হয়েছে? 2 আর 2 4টা।
বোরনে আছে 5টা, তাহলে আরো একটা ইলেকট্রন, তাহলে এখানে পি অরবিটালে একটা ইলেকট্রন, তাহলে মোট কয়টা হলো? 2টা, আর এই 2 4টা, আর 1 5টা। বোরনের পরে কি আছে? কার্বন আছে 6, 1s2 2s2 2p2। কার্বনের পরে আছে নাইট্রোজেন, নাইট্রোজেন 7, 1s2 2s2 2p3। এইভাবে দেখো পি অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? এটা কিন্তু আমি প্রথমেই বলেছি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা। অর্থাৎ এই পি অরবিটাল 6টা ইলেকট্রন ক্যাপচার হওয়ার পরে কিন্তু নেক্সট অরবিটাল আসবে। অর্থাৎ নাইট্রোজেনের পরে কি আছে? অক্সিজেন আছে 8, 1s2 2s2 2p4। এরপর আছে ফ্লোরিন 9, 1s2 2s2 2p5। এরপরে নিয়নের আছে 10, আমরা জানি নিয়নের ইলেকট্রন সংখ্যা 10টা, 1s2 2s2 2p6। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে কিন্তু পি অরবিটাল ক্যাপচার হয়ে গেছে। 6টা ইলেকট্রন সর্বোচ্চ থাকার কথা ছিল, 6টা ইলেকট্রন চলে আসছে, তাহলে 2 অরবিটালের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে কোন অরবিটাল আছে দেখো তো? 3s। তো সেক্ষেত্রে নিয়নের পরে আছে কে? সোডিয়াম আছে, সোডিয়াম হচ্ছে 11, তাহলে 1s2 2s2 2p7 কি হবে? না, 7 হবে না। কারণ কি? পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা, তাহলে এখানে 7 হওয়ার কোনো সুযোগ নাই। 2p6, এরপরে কি আসতেছে? 2p হয়ে গেল, 3s আসতেছে, তারপরে 3s1। এবার ইলেকট্রন সংখ্যা গুলো দেখো তো কয়টা আছে মোট সোডিয়ামের ক্ষেত্রে? 2টা, আর এই 2টা 4টা, 6 4 10টা, আর এই একটা, কয়টা হলো? 11টা হয়ে গেল সোডিয়ামের ক্ষেত্রে 11। এরপরে সোডিয়ামের পরে কে আছে শিক্ষার্থী? মনে আছে তো না? সোডিয়ামের পরে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12। তাহলে কি হবে এখানে? 1s2 2s2 2p6 3s2। এখন খেয়াল করো 3s2, এস অরবিটালে কিন্তু 2টা ইলেকট্রন, 3s2 কিন্তু ক্যাপচার হয়ে গেছে। 3s এর পরে কি আছে? 3p আছে। তাহলে ম্যাগনেসিয়ামের পরে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, 1s2 2s2 2p6। কি এখানে কি 3s3 দেবো? না, এখানে 3s3 দেওয়া যাবে না, এখানে দিব কি আমরা? 3s2, কারণ এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, তাহলে 3s ক্যাপচার হয়ে গেছে। এরপরে কি? এরপরে কি আসবে? 3p অরবিটাল, তার মানে এখানে 3p1 চলে আসবে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1। ইলেকট্রন সংখ্যা গুণে দেখো তো শিক্ষার্থী কয়টা হচ্ছে মোট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে? 2টা, আর এই 2টা 4টা, 6 4 10টা, 10 আর 2 12, 12 আর 1 13। এই ক্ষেত্রে খেয়াল করো 1 নম্বর প্রধান কক্ষপথে, ওই যে আমি বলছিলাম 2টা ইলেকট্রন সর্বোচ্চ থাকবে 1 নম্বর প্রধান কক্ষপথে। দেখো 1 নম্বর প্রধান কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, আর 2 নম্বর কক্ষপথে কয়টা আছে? 2n স্কয়ার, ওই যে বলছিলাম 2n স্কয়ার মানে কত? 2 × 2 স্কয়ার, 4 2 8, 6 আর 2 8টা ইলেকট্রন আছে। এবার 3 নম্বর কক্ষপথে কয়টা থাকতে পারবে সর্বোচ্চ? 3 × 9 9 2 18টা, 18টাও হবে। আমরা পর্যায়ক্রমে দেখবো ইনশাআল্লাহ। অ্যালুমিনিয়াম চলে গেল এবার। তাহলে অ্যালুমিনিয়ামের পরে কি আছে? সিলিকন আছে, সিলিকন 14। কি হচ্ছে সিলিকন? 1s2 2s2 2p6 3s2 3p2। 2 আর 2 4, 6 4 10, 10 আর 2 12, 12 আর 2 14। সিলিকনের 14 হয়ে গেল। এরপরে আছে ফসফরাস, ফসফরাস হচ্ছে 15, 1s2 2s2 2p6 3s2 3p3। বলো তো শিক্ষার্থী, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3p-তে 3টা ইলেকট্রন, তার মানে আরো 3টা যাবে, আরো 3টা যাবে, আরো 3টা গেলে কয়টা হবে? 6টা হবে। তাহলে 6টা যাওয়ার পরে 3p-র পরে কে আছে? 4s আছে। তাহলে 3p ক্যাপচার হওয়ার পর, অর্থাৎ 6টা ইলেকট্রন দ্বারা ক্যাপচার হওয়ার পরে 4s অরবিটাল আসবে। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। তাহলে ফসফরাসের পরে কত আছে? সালফার, সালফারের 14, সালফারের হচ্ছে 16। তাহলে কি আসতেছে? 1s2 2s2 2p6 3s2 3p4। ইলেকট্রন কিন্তু গুনতে হবে, হিসাব করতে হবে। 2 আর 2 4, 6 4 10, 10 আর 2 12, 12 আর 4 16। সালফার, সালফারের পরে কে? ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17। 1s2 2s2 2p6 3s2 3p5। এরপরে ক্লোরিনের পরে কি আছে? আর্গন আছে না? আর্গন হচ্ছে 18। 1s2 2s2 2p6 3s2 3p6। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো।
এখানে কিন্তু পি অরবিটাল এবার ক্যাপচার হয়ে গেছে, তাহলে 3p6 ক্যাপচার হয়ে গেল আমাদের। 3p6 ক্যাপচার হয়ে যাওয়ার পরে কোনটা আসবে? 4s আসবে, 3d কিন্তু আসবে না। কি আসবে আগে? 4s। 4s এর ক্ষেত্রে কি আর্গনের পরে আছে হচ্ছে পটাশিয়াম, তাই না? পটাশিয়ামের হচ্ছে 19, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p কি এখানে 7 হবে? নো, এখানে 7 হবে না, কারণ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা। তাহলে 3p6 এরপরে আসতেছে 4s1, কারণ 1 হলেই কিন্তু এখানে 19টা হচ্ছে। 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 1 19। পটাশিয়াম হয়ে গেল। পটাশিয়ামের পরে কি আছে? পটাশিয়ামের পরে ক্যালসিয়াম আছে। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 20টা, পারমাণবিক সংখ্যা 20, ইলেকট্রন সংখ্যা 20। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাই না? 4s2। এরপরে ক্যালসিয়ামের পরে কে আছে বলো তো? ক্যালসিয়ামের পরে আছে হচ্ছে 21 স্ক্যান্ডিনিয়াম Sc 21। 1s2 2s2 2p6 3s2 3p6 এরপরে 4s2। এস অরবিটালে কিন্তু ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টা? 2টা। এরপরে কি আসতেছে? 4s ক্যাপচার হয়ে গেছে, কিন্তু 4s ক্যাপচার হয়ে গেছে। 4s এর পরে হচ্ছে কে? 3d। 4s এর পরে হচ্ছে 3d, তাহলে 3d তে একটা ইলেকট্রন যাবে। অনেকেই 3 গুলো সব পাশাপাশি লাগে, পাশাপাশি লিখলে সমস্যা নাই, কিন্তু আগে খেয়াল রাখতে হবে 4s ইলেকট্রন আগে যাবে, তারপরে 3d তে যাবে। কেন 4s আগে যাবে সেটার ব্যাখ্যাও কিন্তু আছে। কেন 4s ইলেকট্রন আগে যাবে তারপরে 3d তে যাবে তার ব্যাখ্যাটাও আছে, তার ব্যাখ্যাটা আমি পরে দিব ইনশাল্লাহ। তো আমরা দেখলাম যে এখানে ইলেকট্রন বিন্যাস স্ক্যান্ডিনামের ক্ষেত্রে কি আসতেছে? 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, 12 আর 4 18, 18 আর 2 20, 20 আর 1 21। তো এটা গেল স্ক্যান্ডিনাম। তো এইভাবে 3d2 তারপরে যাবে কি 3d, বোর্ডে তো জায়গা নাই, তাহলে কি শিক্ষার্থী এগুলো মুছে ফেলি নাকি? এগুলো আমি মুছে দিলাম, এগুলো মুছে দিলাম। স্ক্যান্ডিনাম। এবার আমরা একবার 24-এ চলে যাই, ক্রোমিয়ামেরটা চলে যাই। ক্রোমিয়াম হচ্ছে 24, ক্রোমিয়াম হচ্ছে 24। হ্যাঁ, 22 23 আর দেখালাম না আমি একবারে ক্রোমিয়ামে চলে গেলাম। ক্রোমিয়ামে 24, 1s2 2s2 2p6 3s2, হ্যাঁ 3p6, এরপরে 4s2 হওয়ার কথা হচ্ছে 3d। 2 আর 4, 6 4 10, 10 আর 2 12, 12 আর 4 18, 18 আর 2 20, 20 আর 4 24। এটাই তো হওয়ার কথা। কিন্তু শিক্ষার্থী এখানে কিন্তু একটা ব্যাপার আছে। আমরা জানি যখন কোনো অরবিটালগুলো পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, যখন কোনো অরবিটাল পূর্ণ অবস্থায় ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, তখন তার ইলেকট্রন বিন্যাসটা অধিকতর স্থিতিশীল হয়। পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় যখন থাকে তখন তার ইলেকট্রন বিন্যাসটা কি হয়? অধিকতর স্থিতিশীল হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথে 3d তে আছে ইলেকট্রন কয়টা? 4টা। 4s আছে 2টা। এখন যদি এইখান থেকে একটা ইলেকট্রন এখানে লাফ মেরে চলে যায়, তাহলে ডি অরবিটাল কয়টা হচ্ছে? 5টা ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে, অর্থাৎ ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। তাহলে অর্ধপূর্ণ 5টা, 10-এর অর্ধেক কি? 5। তার মানে ডি অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে 10টা সর্বোচ্চ, তাহলে তার অর্ধপূর্ণ হচ্ছে 5টা। তো সেক্ষেত্রে এই 4s থেকে কি করবে? এখান থেকে 4s থেকে কি করবে? একটা ইলেকট্রন লাফ দিবে, লাফ দিয়ে 4s1 হবে আর এখানে 3d 5 হবে। অর্থাৎ এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু ভিন্ন। আমরা 1 থেকে 30 পর্যন্ত 2টা মৌলের ইলেকট্রন বিন্যাস ভিন্ন, তার ভিতরে একটা কিন্তু ক্রোমিয়াম 24। অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 হওয়ার কথা ছিল 4s2 3d4, কিন্তু তা না হয়ে হবে কি 4s1 3d5। এটা হবে না। আমার কথা কি শিক্ষার্থী বুঝতে পারছো? আবার খেয়াল করো, সাধারণত অরবিটালগুলো যখন পূর্ণ অবস্থায় অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তখন এর ইলেকট্রন বিন্যাসটা অধিকতর স্থিতিশীল হয়। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্যই মূলত 4s থেকে একটা ইলেকট্রন লাফ মেরে 3d তে যায়,
যে ডি অরবিটালটাকে অর্ধপূর্ণ করে দেয়। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। ডি অরবিটালটা অর্ধপূর্ণ হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, তাহলে 3d5 হচ্ছে, 4s1 3d5। এই ইলেকট্রনটা অধিকতর স্থিতিশীল। এই কারণে এখানে কিন্তু শিক্ষার্থী ভুল করা যাবে না, এটা মনে রাখবে। ক্রোমিয়ামের পরে কে? ক্রোমিয়ামের পরে কে? ক্রোমিয়ামের পরে ক্রোমিয়ামের পরে হচ্ছে 25 হচ্ছে ম্যাঙ্গানিজ, না? ম্যাঙ্গানিজ ক্রোমিয়ামের পরে হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে 25। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 4s, এই যে 4s1 ছিল না, এটা এবার এই 4s2 হবে, আর এখানে 3d5 হবে। বোঝা গেছে? আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। তারপরে 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, 12 হচ্ছে 18, 18 আর 2 20, 20 আর 5 25, 25। এরপরে 3d5। এরপরে ম্যাঙ্গানিজের পরে কে আছে বলো তো? 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কে আছে? আয়রন আছে, ফেরাস আছে, না? ফেরাস। তাহলে ফেরাসের হচ্ছে 26। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। তাহলে এখানে তো 5 হবে না, এখানে হবে কি 6, এখানে হবে 6। তো এইভাবে 2 আর 4, 4 আর 10, 10 আর 2 12, 12 হচ্ছে 18, 18 আর 2 20, 20 আর 6 26। এবার ফেরাসের পরে কে আছে বলো তো? আচ্ছা, ফেরাসের পরে 27 হচ্ছে, ভুলে গেলাম। হ্যাঁ শিক্ষার্থী, তাহলে ফেরাসের পরে হচ্ছে কোবাল্ট। ফেরাসের পরে কোবাল্ট 27 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোবাল্ট 27। এরপরে কি আসতেছে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7। কোবাল্টের পরে হচ্ছে নিকেল, তাই তো? নিকেল হচ্ছে 28। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8। বোঝা যাচ্ছে শিক্ষার্থী? 2 আর 2 4, 6 আর 4 10, 10 আর 2 12, 12 হচ্ছে 18, 18 আর 2 20, 20 আর 8 28। নিকেলের পরে কি আছে বলো তো? নিকেলের পরে আছে হচ্ছে কপার। নিকেলের পরে হচ্ছে কপার। কপারের পারমাণবিক সংখ্যা 29। তো এই অনুযায়ী যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। কি শিক্ষার্থী, আমার এই ইলেকট্রন বিন্যাসটা কি ঠিক হয়েছে? না, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে, খেয়াল করো শিক্ষার্থী, সর্বশেষ 3d অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? 9টা। আর আমি এর আগেই বলেছি, এই যে ক্রোমিয়ামের ক্ষেত্রে বলেছিলাম না, যে যখন ইলেকট্রন বিন্যাসটা পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বা অরবিটালের ইলেকট্রন যখন পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থা থাকে, তখন এই ইলেকট্রন বিন্যাস অধিকতর স্থিতিশীল হয়। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্যই কিন্তু এই 4s থেকে ইলেকট্রন একটা লাভ দেবে। লাভ দিয়ে কি হবে? এটা আর হবে না, এটা না হয়ে হবে কি হবে বলো তো? 4s1 3d10 হবে। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। এরপরে কপারের পরে একদম শেষে জিঙ্ক চলে আসলো। জিঙ্ক হচ্ছে 30। জিঙ্ক হচ্ছে 30। 30 এর ক্ষেত্রে কি হবে? 1s2 2s2 2p6 3s2 3p6 4s, এবার এখানে 2 চলে আসবে, 3d10 হবে। আশা করি শিক্ষার্থী সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে আসলে ইলেকট্রন আগে 4s এ কেন গেল আর পরে 3d তে কেন গেল। এই যে এইখান থেকে শুরু হয়েছে না, অর্থাৎ পটাশিয়ামের যে 19 নম্বর ইলেকট্রনটা, অর্থাৎ আর্গন পর্যন্ত কিন্তু ঠিক ছিল। আর্গন পর্যন্ত ঠিক ছিল না। 3 নম্বর কক্ষপথের তো অরবিটাল কিন্তু আবার 3টা, একটা এস, একটা পি আর একটা ডি। তো এই ক্ষেত্রে আর্গনের 18 নম্বর ইলেকট্রন কিন্তু 3p তেই গেছে, কিন্তু পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রন তো 3d তে যাওয়ার কথা ছিল, তা না যেয়ে গেছে কোথায়? 4s এ গেছে।
4s ক্যাপচার হওয়ার পরে অর্থাৎ ক্যালসিয়ামের 4s2 হওয়ার পরে কিন্তু আবার 3d আসছে। তো সেই ক্ষেত্রে পটাশিয়ামের 19তম ইলেকট্রন অর্থাৎ 19 নাম্বার ইলেকট্রনটা 3d না গিয়ে 4s কেন যাচ্ছে? তাহলে আশা করি শিক্ষার্থী এগুলো এবার মুছে দিলাম, আমি এগুলো মুছে দিলাম। এখন আমরা দেখব পটাশিয়ামের 19 নম্বর যে ইলেকট্রনটা, 19তম যে ইলেকট্রনটা, পটাশিয়ামের প্রশ্নটা এরকম হতে পারে যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন? এখন এটা খুব সহজে আমরা বের করতে পারি যে আমরা আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে যে ক্রমটা দেখাইছি আমরা, তাই না? আস্তে আস্তে ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল পূরণ করবে, এরপর আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটাল পূরণ করবে ইলেকট্রন। এই ক্রমটা কিন্তু আমরা দেখিয়ে আসছি। প্রথমে কি করবে? ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপরে ক্রমান্বয়ে আস্তে আস্তে উচ্চ শক্তির অরবিটালে যাবে। তো এই ক্ষেত্রে 1s নিম্ন 2s এর তুলনায়, এই কারণে 1s আগে গেছে, তারপর 2s এ গেছে, এইভাবে, তাই না? এই ক্ষেত্রে আমরা তাহলে কি হবে? 19তম ইলেকট্রন 3d তে না যেয়ে 4s এ যাবে। তাহলে খুব সহজে আমরা বলতে পারি এখানে 4s অরবিটাল 3d এর তুলনায় কম শক্তি সম্পন্ন, অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে 4s, আর 3dটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল। এই কারণে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটাল 4s এ যাচ্ছে, তারপরে যে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3d তে যাচ্ছে। এই কারণে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 3d তে না যেয়ে 4s এ যাচ্ছে। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা নিম্ন শক্তির অরবিটাল আর কোনটা উচ্চ শক্তির অরবিটাল? কোনটা নিম্ন শক্তির অরবিটাল আর কোনটা উচ্চ শক্তির অরবিটাল? এইটা বোঝার জন্য আমাদের আরেকটু ক্লিয়ার করতে হবে, আরেকটু ভালো করে খেয়াল করো সবাই। সেটা হচ্ছে যে যার n+l এর মান n+l, এখানে nটা হচ্ছে প্রধান কক্ষপথ আর lটা হচ্ছে সহকারী কক্ষপথ, অর্থাৎ যার n+l এর মান বেশি সেটা হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল, আর যার n+l এর মান কম সেটা নিম্ন শক্তির অরবিটাল। আমার কথা কি বোঝা যাচ্ছে শিক্ষার্থী? এখনো ক্লিয়ার হয় নাই, খেয়াল করছো ভাই। এখানে এনটা হচ্ছে প্রধান কক্ষপথ আর এলটা হচ্ছে সহকারী কক্ষপথ। এস অরবিটালের ক্ষেত্রে L সমান 0, এটা মনে রাখতে হবে। পি অরবিটালের ক্ষেত্রে L সমান 0 আর 1, আর ডি অরবিটালের ক্ষেত্রে L সমান 0, 1 আর 2, আর এফ অরবিটালের ক্ষেত্রে L সমান 0, 1, 2, 3। তাহলে আমি আবার বলছি, এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কিন্তু একটা, সেটা হচ্ছে 0। এলটা কি? সহকারী কক্ষপথ। পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান দুইটা, কয়টা? দুইটা, একটা 0 আর একটা 1। আর ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হচ্ছে তিনটা, একটা 0, একটা 1 আর একটা 2। এখন 0 বলতে এখানে কিন্তু শুধু 1s, তাই না? 1s আছে না, আর 0, 1, তাহলে এটা 1s আর এটা, সরি, পি অরবিটালে তো 2 যাবে, তাহলে এটা 2s, এটা 2p। আর ডি অরবিটালের ক্ষেত্রে এটা 3s, এটা 3p আর এটা 3d। আর এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান, এটা হচ্ছে 4s, এটা 4p, এটা 4d আর এটা 4f। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কিন্তু একটাই, 0, আর সেক্ষেত্রে 1s। পি অরবিটালের এল এর মান দুইটা, একটা 0 আর একটা 1, সেক্ষেত্রে কত? 2s আর 2p। আর ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান তিনটা, 0, 1 আর 2, অর্থাৎ 3s, 3p আর 3d। আর এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান কয়টা? চারটা, একটা 4s, একটা 4p, একটা 4d আর একটা 4f। এখন আমরা আবার প্রথমে প্রশ্নে চলে যাই। পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3d তে না যে 4s এ কেন যাচ্ছে? তাহলে আমরা দেখব 4s এর ক্ষেত্রে n+l এর মান কত আসে। 4s এর ক্ষেত্রে n সমান কত? দেখো তো, nটা হচ্ছে প্রধান কক্ষপথ, এখানে প্রধান কক্ষপথ কিন্তু 4। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। 4s এর ক্ষেত্রে
এন এর মান কিন্তু 4, এনটা কি প্রধান কক্ষপথ। আর এল এর মান কত বলো তো? 4s এর ক্ষেত্রে এল এর মান কিন্তু 0। কি শিক্ষার্থী বোঝা যাচ্ছে? এল এর মান 0। তাহলে অতএব আমরা বলতে পারছি n প্লাস এল সমান কত আসতেছে? তাহলে 4 প্লাস 0 সমান 4। আবার খেয়াল করো, 4s এর ক্ষেত্রে এদের মান 4, এনটা হচ্ছে প্রধান কক্ষপথ এসে, আর এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান কিন্তু 0। তাহলে n প্লাস এল কত আসতেছে? 4 প্লাস 0 সমান 4। এবার 3d এর ক্ষেত্রে কি আসতেছে দেখি আমরা। 3d এর ক্ষেত্রে এদের মান হচ্ছে 3, 3d এর ক্ষেত্রে এদের মান কত? অর্থাৎ প্রধান কক্ষপথ হচ্ছে 3, আর এল এর মান 3d তে যায় তো 3d যে এখানে আছে। 3d এর ক্ষেত্রে এল এর মান কত আসতেছে দেখো তো? 3d এর ক্ষেত্রে এল এর মান আসতেছে 2, এল এর মান হচ্ছে 2। তাহলে অতএব n প্লাস এল সমান কত? n এর মান 3, এল এর মান হচ্ছে 2, সমান কত? 5। তাহলে 4s এর ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম n প্লাস এল এর মান 4, আর 3d এর ক্ষেত্রে n প্লাস এল এর মান পাইলাম 5। কোন মানটা কম? 4s এর ক্ষেত্রে n প্লাস এল এর মান কম, আর 3d এর ক্ষেত্রে n প্লাস এল এর মান 5, তার মানে বেশি। তো আমি কি বলছিলাম যে প্রথমে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাইলাম যে 4s অরবিটালের ক্ষেত্রে n প্লাস এল এর মান কম, এই কারণে 4s টা হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল, আর 3d টার ক্ষেত্রে n প্লাস এল এর মান 5, অর্থাৎ 3d হচ্ছে 4s এর তুলনায় উচ্চ শক্তির অরবিটাল। এই কারণে এই পটাশিয়ামের যে 19তম ইলেকট্রন, পটাশিয়ামের 19 নম্বর ইলেকট্রন 3d তে না যেয়ে 4s এ যাচ্ছে। আশা করি শিক্ষার্থী বুঝতে পারছো। তো এই ক্লাসটি যদি না বুঝতে পারো তোমরা আরেকবার দেখো, ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে পরের ভিডিওগুলো দেখতে তোমরা আমার এই ভিডিও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।